নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার, মন ভালো করা গল্প, পটলার সঙ্গীত সাধনা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার, মন ভালো করা গল্প, পটলার সঙ্গীত সাধনা। ইদানিং পটলা আমাদের কাছে একজন বিশেষ ব্যক্তি হয়ে উঠেছে। অবশ্য গুণপনার অভাব ওর নেই। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের 5 জনের মধ্যে ওকেই ভগবানও সব থেকে বেশি ভালোবাসেন। দেখতেও বেশ সুন্দর ছিমছাম চেহারা। মাথার চুলগুলোকে ইদানিং একটু বাবরির স্টাইলে বাড়িয়ে তুলেছে, তাতে ওকে দেখে শিল্পী টিল্পি মনে হয়। আর গুণও আছে, কবিতা লিখতে ওস্তাদ। স্কুলের গেটের ধারে আধমরা কামিনী গাছটাকে নিয়ে 1.5 ডজন কবিতা ফুটিয়েছে। বাজ পড়া তাল গাছের জন্য একবার 2 পাতা জুড়ে হাহাকার করেছিল। সেবার বাংলার মাস্টার মশাইকে নিয়ে একটা 22পদী কবিতা লিখে 3rd মাস্টারের হাতে নাক কেটে রক্তপাতও ঘটেছিল তার। অবশ্য পটলা বলে, কবিতার জন্যে শহীদও হতে পারি, রক্তপাত তো আমি পদ পূরণ করে দিই, তুচ্ছ ব্যাপার। পটলা অভিনয়ও করে সুন্দর, তবে সংলাপ টংলাপগুলো থাকলেই মুশকিল। তাই কাটা সৈনিক, নীরব সভাসদ ইত্যাদি করে থাকে দারুণ। সেবার দূতের পাঠ করতে গিয়ে এমন গিয়ার মেরেছিল যে রাজামশাইও ঘায়েল। সেই থেকে নীরব ভূমিকাগুলো ওর বাঁধা। ইদানিং পটলার চলেছে সঙ্গীত সাধনা। ভোর থেকে উঠে বারবাড়িতে বসে টানা না 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 করে চিৎকার করে। অবশ্য কালোয়াতি গানে ওই জিভ আটকাবার কোনো ব্যাপার নেই। সাদা কথা টানা না 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 না, তুম টানা না না, গা ধা ইত্যাদিতে ব্রেক ফেল করার মতো কিছু নেই আর কি। ভট্টাচার্য পাড়ার ওস্তাদ ভীম ভট্টাচার্যের কাছে তালিম নিচ্ছে সে। হোঁতকা বলে, পটলা গান শিখব, হ্যাঁ ওস্তাদ হইব, মাথা খারাপ হইয়া গেছে গিয়া ওডার। আমি জানাই, সেদিন স্কুলের ফাংশনে কেমন গাইল দেখেছিস? আহা হা হা। পটলা গান একটু আধটু গাইতে পারে, ওদের বাড়িতেও গানের চর্চা আছে। সেসব রাগ প্রধান না হয় ভজন 2-4টে, রবীন্দ্রসঙ্গীতও থাকে। কিন্তু এবার পটলা নাকি বন্দেজি গাইয়ে হয়ে উঠবে। ভীম ভট্টাচার্য কালোয়া তোকে এখানের তালিম দেওয়া শেষ করে বেনারসে নিয়ে যাবে কোনো বড় ওস্তাদের কাছে। খোদ সরকার থেকে গান শেখার জন্য মাস মাস 250 টাকা বৃত্তির ব্যবস্থাও নাকি করে দেবে ওই ওস্তাদ। ভীম ভট্টাচার্য এদিকগড়ের একটি নাম, দশাশই বিরাট চেহারা, তাই আসল নামটা তার চাপা পড়ে গিয়ে ওই ভীম নামটাই বহাল হয়ে গেছে। মাঝে মাঝে জমিদার বাড়ির হল ঘরে কালোয়াতি গানের আসর বসে। ভীমের হুঙ্কার শোনা যায় বাইরে থেকে। কে জানে আজ তেমনি কোথাও আসর বসেছে বোধহয়। অবশ্য সেখানে আমাদের প্রবেশ নিষেধ। কিন্তু পটলাকে দরকার। 3-4 দিন পরই ওর পিসির বাড়িতে বেড়াতে যাব। আমের সময়, আম লিচুর বাগান আছে ওর পিসির। আমাদেরও বারবার করে যেতে বলেছে, কিন্তু পটলার দেখা নেই। সব ব্যবস্থা কখন করা যাবে তাই ভাবছি। তাছাড়া পটলাকেও এখান থেকে কিছুদিন সরে যেতে হবে তার নিরাপত্তার জন্য। বন্ধু হয়ে তাই পটলাকে বাঁচাবার জন্যই ওকে নিয়ে চলে যাব আমরা। কারণ সন্ধ্যা না হলে পটলার বেরুবার উপায় নেই ইদানিং। হোঁতকা নুন ঝালটা আঙুলে লাগিয়ে চুষছে। চানাচুরগুলো ফুরিয়ে গেছে আগেই। হঠাৎ ফটিক খবরটা নিয়ে আসে, বড় তরফে পটলাকে আটকেছে ভীম ভট্টাচার্য। অর্থাৎ আজও ভীম ভট্টাচার্য ওকে ওস্তাদ গাইয়ে করে তোলার জন্য বড় তরফের কালোয়াতি গানের আসরে নিয়ে গেছে। হোঁতকা বলে, ওটারে শেষ করবে ওই ভীমটা, কয়ে দিলাম। যা চেল্লায়,
কানের পর্দা আগেই বাস্ট কইরা কালা হইব, তারপর সা কইরা রাম চেল্লান চিল্লাইতে গিয়া লাংস খান 3 টুকরা হইয়া তোগর পটলা একেবারে পটল প্লাক করব। হোঁতকার কথায় চমকে উঠি। বলিস কি, পটলা মরে যাবে? ফটিক বলে, যা দেখে এলাম আজই কিছু না হয়ে যায়, সপ্তরথীতে ঘিরে ধরেছে ওরে। ও নাকি ধামার গাইবে, পাখোয়াজের শব্দ তো নয়, মেঘের গর্জন। পটলারে সত্যি বিপদে ফেলেছে ওরা। পটলার উপর এমন আক্রমণ হতে দেওয়া ঠিক হবে না, তাই গদাইও বলে, চল তো দেখি গে। আমি জানাই, কিন্তু ঢুকতে দেবে কি হল ঘরে? ফটিক জানায়, ঢুকতেই হবে, না হলে একটা পথ করে নেব, চল। টাক পড়া, দাঁত নড়া, চালসে ধরা সব মোটা সরু সিঁটকে লোকগুলো হাজির হয়েছে। বুনট করা ধুতি পাঞ্জাবি পরে ওদিকে বসে 9 তরফের গির্দা বাবু, বিরাট তাকিয়ার মতো মোটা বড় কর্তা, ধরে নাড়াচাড়া করতে হয়। ওপাশে কপিল ভট্টাচার্য, লগির মতো লম্বা আর টিকটিকির মতো দেহ, উনি তো গান টান। ওই শীর্ণ দেহ থেকে যে এমন বাজখাই আওয়াজ বের হয় তা ভাবাই যায় না। আরও অনেকে আছে, নতুন আমদানি হয়েছে শহরের ধানকল মালিক হরদেওলালা, গোলাপ জল ছিটানো হচ্ছে, আর মাঝে সমাসীন ভীম ওস্তাদ, লাল টকটকে চোখ, বিরাট হাঁড়ির মতো মুখ, ইয়াক গর্দান, পড়েছে কলকাতার বেনারসি ঢঙের চিকন পাঞ্জাবি, যেন ডাকাত সর্দার তরোয়াল ফেলে এসে বসেছে ওই বেশে। আর দুপাশে দুটো জহর তানপুরা, গোদামতো পাখোয়াজ, আর একদিকে নেংটি ইঁদুরের মতো অসহায় অবস্থায় বসে আছে পটলা, যেন এক পাল দানব একটা দেব শিশুকে চুরি করে নিয়ে গিয়ে নুন টুন দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে আর কি। আমরাও গিয়ে হাজির হয়েছি। ভিতরে ঢোকার উপায় নেই। হোঁতকা গদাই ওদিকের বারান্দায় উঠে উঁকি ঝুঁকি মারছে। তানপুরায় রিনি রিনি শব্দ ওঠে। আমিও ব্যাপারটা দেখার জন্য ছটফট করছি। ওদিকে পথ নেই, তাই ফটিক আর আমি বাইরে থেকে জানলা দিয়ে কিছু দেখার চেষ্টা করছি। ফটিকের কাঁধে উঠে জানলা দিয়ে উঁকি মারা মাত্র যেন একটা বোমা ফেটে পড়ল সগর্জনে, আর লাল দুটো চোখ বিরাট মালসার মতো মুখগহ্বর থেকে নাদ বের হয়। তাও যেন বিরাট একটা রাক্ষস হাউমাউ কাউ করে এবার তেড়ে আসছে। ঘপ করে ধরেই গপ করে মুখে পুড়ে চিবিয়ে হাড়গোড় গুঁড়ো করে দেবে। ওই প্রচণ্ড গর্জনে হাতের মুঠি খুলে যায়, আর হড়কে পড়েছি রাস্তায়। ফটিকও ওই বিকট ব্যাপার দেখে দৌড়চ্ছে। ওদিকে আবার হইচই পড়ে যায়। চোর চোর চোর! এক কণ্ঠের চিৎকার হাজার কণ্ঠে যেন ছড়িয়ে পড়েছে। বড়বাবু বিরাট দেহ নিয়ে তাকিয়ায় পড়ে পড়ে গর্জন করে, আমার বন্দুক! এই বন্দুক লাও! বারান্দায় হলঘরেও হইচই পড়ে যায়। বৈকালে ডাকাত ঢুকেছে এখানে। দৌড়াদৌড়ি হাঁকাহাঁকি চলেছে। কে হুকুম দেয়, পাকড়ো পাকড়ো! কিন্তু কে পাকড়াবে? দারোয়ান রাম সিং একটা ঘরে ঢুকে চিৎকার করে, পাকড়ো, ডাক্কু, বোমা মারেগা, হুঁশিয়ার! আমরা তখন ভাঙা বাড়ির এদিক ওদিক দিয়ে ফিরে এসেছি আমাদের পার্মানেন্ট রকে। হোঁতকা গদাইও এসে বলে, দিলি তো ব্যাটাদের গান শেষ করে? ভীম ভট্টাচার্য বোধ হয় চিনে ফেলেছে। গর্জে উঠি, তবু পটলাটা পালিয়ে এলো না এই মৌকায়? ওই যে আসছে বোধ হয়। গদাই বলে ওঠে, ইদানিং পটলার আসার খবরটা আমরা আগেই পেয়ে থাকি। সারা পাড়ার কাক তাকে ঘিরে কলরব করে, কা কা কা। দু একটা ডাকাবুকো গুন্ডাগোছের কাক আবার ছো মেরে নেমে এসে ওর মাথাতেই ঠোক্কর দেবার চেষ্টা করে।
এখানের কাকের জগতে পটলা ইদানিং সুপরিচিত হয়ে উঠেছে, বের হবার উপায় নাই। দু একবার ঠোক্করও খেয়েছে, তবু মাথার বাবরি চুল থাকার জন্য সে আক্রমণ তেমন প্রাণঘাতী হয়নি, কিন্তু তার কাক বাহিনী তাকে বিব্রত করে তোলে, আর এর জন্য দায়ী পটলাই আর ওই সঙ্গীত সাধনা। কোন পঞ্জিকায় বিজ্ঞাপন দেখে পটলা কলকাতা থেকে আজব পুস্তক একখানা আনিয়েছিল, তাতে নানা কিছু অদ্ভুত সব ব্যাপার আছে। ওতেই পড়েছিল শকুনের ডিম গোবরে 3 দিন ডুবিয়ে রাখার পর হীরাকসের জলে ধুয়ে পঞ্চমী তিথিতে মুখে পুড়ে রাখলে নাকি অদৃশ্য হওয়া যায়। তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু কেউ তোমাকে দেখতে পাবে না। আমরাও সন্ধান করেছিলাম সকলে, যদি শকুনের ডিম পাওয়া যায় তাহলে অঙ্কের ক্লাসে নিরাপদ থাকা যাবে অন্তত, আর চৌধুরীদের আমবাগানে আমলিচুর অস্তিত্বও থাকবে না। কেউ দেখতে পাবে না আমরা অদৃশ্য হয়ে সব শেষ করে দেব। না হয় খেলার মাঠে পকেটে করে ডিম নিয়ে যাব, পায়ে বল পেলেই টপ করে ডিমটা মুখে পুড়ে অদৃশ্য হয়ে সিধে গলে ঢুকে গিয়ে আবার দৃশ্যমান হব। কিন্তু শকুনগুলো হাড় পাজি, ওরা কোনো পাহাড়ে গিয়ে ডিম পেড়ে আসে পাছে আমরা পেয়ে গিয়ে কাজ হাসিল করি, তাই ওই ডিম না পেয়ে ওই পরিকল্পনা ত্যাগ করতেই হয়। কিন্তু ওই বইয়ে লেখা ছিল কোকিলের ডিমের কথা। ওই কোকিলের ডিম সংগ্রহ করে চুন দিয়ে কুসুমটা মাখিয়ে গলায় প্রলেপ দিলে গলা দিয়ে নাকি কোকিলের মতো স্বর বের হবে। পটলা কিছুদিন থেকে ওদের বাড়ির রাখাল ছেলেটাকে নিয়ে কোকিলের ডিমের সন্ধান করেছে। কোকিলের নিজের বাসায় ডিম থাকে না, কোকিল কাকের বাসাতেই ডিম পেড়ে পালিয়ে যায়। সুতরাং পাড়ার আম গাছে, জাম গাছে, দত্তদের বাগানের তাবৎ গাছে কাকের বাসা ভেঙে কোকিলের ডিমের সন্ধান করছে পটলা, কিন্তু অরিজিনাল কোকিলের ডিম একটাও পায়নি। ভয় আছে ভুল করে যদি কাকের ডিমের ওই ওষুধ দিয়ে গলায় মাখায়, তাহলে কাকের মতো কা কা কর্কশ শব্দ বের হবে গলা দিয়ে। তাই ভরসা করে পটলা ওই ওষুধ লাগাতে পারেনি, কিন্তু তামাম কাকগুলো ওকে চিনে ফেলেছে, তাই পথে ঘাটে বের হবা মাত্র তারাও দল বেঁধে ঠোকরাতে আসে। স্কুলে গিয়েও রক্ষে নেই, কাকগুলো ডালে ডালে যেন ওর জন্য ওঁত পেতে থাকছে ইদানিং। পটলা কোনো রকমে মাথা বাঁচিয়ে এসে খবর দেয় আমাদের, ভীম ওস্তাদ তোদের চিনে ফেলেছে, সবে সপার টান ধরেছিল, আর চোরের দলে মিশে তোদের জানালা ভাঙা দেখে টানটাই ছুটে গেল, সমে ফিরতে পারেনি, তাই বলেছে ধরে পুঁতে ফেলবে কালী শাওয়ারের কাদায় তোদের দুটোকেই। তাই নাকি রে? ঘাবড়ে যাই। ভীম ওস্তাদকে বিশ্বাস নেই, ও সব পারে। এর আগে কোনো সাগরেদের 3টে দাঁত এক চড়ে উড়িয়ে দিয়েছিল, ঠিক মতো লাগাতে পারেনি বলে। কাকগুলোর একটা সাঁ করে নেমে একেবারে পটলার মাথাটা ট্যানজেন্টের ভঙ্গিতে ঠোকরাবার চেষ্টা করে উড়ে গেল। পটলা সামলে নিয়ে বলে, বড় তরফের গিরদাবাবুও দেখেছে তোদের দারোয়ান নাকি পেলেই ধরে নে যাবে। হ্যাঁ। গদাই বলে, পটলার জন্যেই এসব, তাই বলছি পটলা, দিন কতক তোর পিসিমার ওখানেই যাই, চেঞ্জও হবে আর এই ধা। কাকটা আবার ধেয়ে এসেছে, এবার পটলার মাথাতে বেশ মক্ষম ঠোক্করও মেরেছে। পটলা আর্তনাদ করে বলে, তাই বল, কাক অবধি পিছু লেগেছে। আমাদের পিছনে লেগেছে ওই ভীম ওস্তাদ আর গিরদাবাবু। অমন গানের গুঁতোয় আছড়ে পড়ে হাত ছড়েছে, এবার পিঠে ফোসকা না পড়ে। বাড়িতে জানতে পারলে রেহাই নেই, তাই পালানোই শ্রেয়। বলি, তাই চল, আম এখন ঠিক পেকেছে। পটলা বলে, ও ওস্তাদ যদি রেগে যায়? হোঁতকা বলে, তোর ওস্তাদের বন্দোবস্ত আমি করুম, ওর লোক তাড়ানো চেল্লামেল্লি
থামাইমু কয়ে দিলাম। এখন চল তালে, কালি যাই। 5 জন রওনা হয়েছি। মাইল 5 খেঁটে গিয়ে বাস ধরতে হবে। সেখান থেকে সদর শহরে ট্রেন ধরে 3-4টে স্টেশন পার হলে তবে পিসিমার বাড়ি। বাসে উঠে মনে হলো এবার যেন মুক্ত পুরুষই হয়ে গেছি। ভীম ওস্তাদ নেই, গির্দা বাবুরও ভয় নেই। স্কুলের ছুটি আর পটলাও বেঁচেছে। দিন ভোর কাক তাড়াতে আর তাকে হচ্ছে না। স্টেশনে নেমে বেশ নিরাপদেই পায়চারি করছে পটলা প্ল্যাটফর্মে। এখানের কাকগুলো জানে না যে ওদের অনেক বংশধরকে ডিম অবস্থাতেই নিকেশ করেছে পটলা, কোকিল কণ্ঠ হবার জন্য। তবু পটলা বাবরি চুল নেড়ে হাত ঘুরিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে সুর ভাঁজছে। সৈয়া ভূ একবার আজা ওরে সৈয়া। ধমকে উঠে হোঁতকা, ফের ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লইয়া চাল্লাবি তো তোর গল্লা মটকাই দিমু। বেটা ওই গানের গুতোই দেশত্যাগী হইলাম, এখনো ওর গান। পটলা চুপসে গেছে। গদাইও সায় দেয়, ঠিক বলেছিস। হোঁতকা এবার জজের মতো শাস্তির বিধান দেয় পটলাকে। 8 আনা পয়সা ছাড়, চীনা বাদাম কিনবার লাগবো, ওই বাদামগুলো। পটলা কিছু বলার আগেই হোঁতকা 1 ঠোঙা বাদাম আর গোটা 4 বাদাম তৎসহ নুন লঙ্কা ফাউ হস্তগত করে উদাস ভঙ্গিতে পটলাকে দেখিয়ে বলে, ওই বাবুর কাছে ল পয়সাটা, ধর। 2-4টে করে বাদাম হাতে ধরিয়ে হোঁতকা পুরো ঠোঙাটাই দখল করে নিয়েছে। এমন সময় দেখা যায় প্ল্যাটফর্মে কর্মব্যস্ততা নেমেছে। বাঁকের মাথায় ট্রেনটা ধোঁয়া উড়িয়ে স্টেশনের দিকে আসছে। ভগবানপুর ওর পিসিমার গাঁয়ের নাম, ওই নামেই স্টেশন। পথের দুধারে আমবাগানের লিচু গাছের সবুজ পাতাগুলোর উপর কে যেন সিন্দুর ছিটিয়ে দিয়েছে। গাছে জাল টাঙানো। বাদুরের ভয়ে টিন বেঁধে রেখেছে দড়ি দিয়ে। দড়ি টেনে টিনটাকে ডালে ঘা মেরে শব্দ তুলে পাখি তাড়ানো হয়। পিসিমাদের বাড়ি পৌঁছে যেতে সাড়া পড়ে। নদীর ধারে চক মিলানো বাড়ি, সামনে নাট মন্দির। বেশ সঙ্গতি সম্পন্ন গৃহস্থই বলা যায়। পিসেমশাই পিস্তুত ভাই বোনরাও এসে পড়ে। পিসিমাও খুব খুশি হয় আমাদের দেখে। এসেছিস? খুব খুশি হয়েছি। পটলার পিসেমশাইও বেশ শৌখিন লোক, ফর্সা নাদুস নুদুস চেহারা। জমিদার ভাবটা আছে আর মেজাজও তেমনি। বাইরের ঘরে তানপুরা পাখোয়াজ হারমোনিয়াম তবলাও রয়েছে। পিসেমশাই বলেন পটলাকে, শুনেছি ভালো ক্লাসিক্যাল ভজন গাস। ভালোই হলো, রাসু ওস্তাদকে এবার 1 হাত দেখিয়ে দিতে হবে। পিসিমাও বলেন, কি ছাই গায় রাসু, যেন বমি করছে। পটলের গান তো শোনোনি, যেন কোকিলের মতো সুর ফোটে ওর গলায়। পরক্ষণেই পিসিমা নিজের পিতৃকুলের প্রশংসা শুরু করেন ফলাও করে। হবে না? বর্দা কেমন ওস্তাদ ছিল জানো তো? কেমন বংশ দেখতে হবে, সুর ওখানের মাটিতে রয়ে গেছে। পিসেমশাই বলেন, তাই তো বলছি। পটলা 2-4 দিন জিরো, তারপর রাসুর দেমাক ছুটিয়ে দিতে হবে। ও বলে কি না আমি পাখোয়াজের বোল তুলতে পারি না, তালে ছোট, এবার দেখিয়ে দেব তাদের। আমি গদাইয়ের দিকে চাইলাম। ভাবনায় পড়েছে গদাই। পটলার মুখ যেন চিমসে মেরে গেছে। অভ্যাস মতো মাথায় হাত বুলিয়ে একবার শূন্য পানে চেয়ে কাকদের পজিশনগুলো দেখে নেয়। পরক্ষণেই খেয়াল হয় এখানের কাকগুলো ওকে চেনে না। তবু মনে হয় ওই রাসু ওস্তাদের সঙ্গে পাল্লা দেবার ব্যাপারটা তার ঠিক ভালো লাগেনি। পিসিমা বলেন, ওসব এখন থাক, তেতেপুরে এলো বাছারা, নে খেয়ে ঘুমুক। খাওয়াটা সত্যিই অপূর্ব। অনেক দিন পর শান্তিতে খেতে বসেছে তারা। পিসেমশাইও আমুদে লোক, সার বেঁধে বড় বারান্দায় খেতে বসেছেন।
হোঁতকা আর গদাই যেন পাল্লা দিয়ে খেয়েই চলেছে। পিসেমশাই বলেন, মাছ নাও হে, নদীর টাটকা পাবদা আর ইলিশ। পাতের উপর নধর সাইজের পাবদা মাছ গোটা দুয়েক তখনও রয়েছে। ইলিশের পেটি দাগা একত্রে ইয়া গাবদা সাইজের টুকরোগুলো যেন রসে টস টস করে। হোঁতকা বলে, নিমু নিমু। আর রকমারি পাকা আমও রয়েছে বালতিতে ভেজানো। বোম্বাই ল্যাংড়া, পেয়ারা ফুলি, ভবানী রানী পছন্দ, সঙ্গে ঘরের গরুর দুধ। পিসেমশাই বলেন, ও বেলায় লিচুগুলো দিও মনুরমা, আর রাত্রে করবে ক্ষীর আর আম, সঙ্গে গলদা চিংড়ির তরকারি আর লুচি, ব্যাস। হোঁতকা খাওয়া দাওয়ার পর শটান মেঝেতে টান টান হয়ে শুয়ে বলে, হা, খাইলাম বটে, তাই তো কইছিলাম পটলা চল, পিসিমার বাড়ি চল। কদিন এমনই খাওয়ান খাইলই, দেখস চেনা যাইব না। গদাই বলে, খাবি আর কদিন? কালই শুনলাম রাসু না ফাসু ওস্তাদকে আসছে, তার সাথে পাল্লা দিতে হবে পটলাকে। কি হবে কেসটা বুঝছিস? স্রেফ কিচাইন হয়ে যাবে। আমিও বলি, কি আর হবে, রাসু জিতে যাবে, আমাদেরও কাট মারতে হবে। হেরে গেলে আর এমন জুতের খ্যাট জুটবে রা, তখন পালানো ছাড়া পথ থাকবে না। ভাবনার কথা। হোঁতকা চিত হয়ে পড়েছিল। সে গর্জে ওঠে, রাসুকে আইতে দে, তখন দেখা যাইব। এখন সদিন নিদ্রা আইতেছে আমার। বিকালে পটলার পিস্তুত ভাই মহিন ওদের বাগানে নিয়ে যায়। সারবন্দি কলমের আম গাছে ডালপাতা দেখা যায় না, শুধু আম ঝুলছে। কোনোটা পেকে হলুদ হয়েছে, কোনোটা লাল টকটকে নানা সাইজের আম। বাগানের একটা কুঁড়ে ঘরে গাদা বন্দি আমে আঁশশেওড়া পাতা চাপা দিয়ে রেখে ঝুড়ি বোঝাই করে চট দিয়ে মুখ সেলাই করা হচ্ছে। গাড়ি বন্দি করে ওরা ট্রেনে না হয় ট্রাকে চালান দেবে। বাতাসে পাকা আমের মিষ্টি গন্ধ। ছায়া ঘন আমবাগানে বসে আমই খাওয়া গেল। হোঁতকা বলে, 2-4 দিন থাকলি গায়ে গতি লাগবো গদা। হ্যাঁ, অবশ্য সেটার অভাব গদাইয়ের নেই। ভীমের গদার মতো গোল চেহারা ওর। পটলা বলে, তা তো থাকতাম রে, ওই রাসু ওস্তাদ। ফটিক বলে, ওই ওস্তাদগুলোর জন্যেই পালিয়ে বেড়াতে হচ্ছে। ভীমের ভয়ে গাঁ ছাড়লাম, তা এখানে এসে সেই ওস্তাদ জান কয়লা করে দিল রে। বাগান থেকে ফিরছি। পটলার পিস্তুত ভাই মহিনও রয়েছে। সন্ধ্যায় বেশ জমিয়ে আড্ডা মারা যাবে নদীর ধারের চাতালে। কিন্তু বাড়ি ফিরেই চমকে উঠলাম। বৈঠকখানায় বেশ কিছু লোকের ভিড় করে বাজখাই গলার হুঙ্কার শোনা যায়। মহিন বলে, গদাই রে, রাসু ওস্তাদ এসে গেছে, গান্ডে পিণ্ডে গিলবে আর চিৎকারের চোটে বাড়ি ফাটিয়ে দেবে। রাসু ওস্তাদ? আমরাও ঘাবড়ে গেছি। পটলাও মিনমিন করে। এমন সময় পিসেমশাইয়ের হাঁক শোনা যায়, তোমরা এসেছো? এসো এসো। পায়ে পায়ে ভিতরে গেলাম। পিসেমশাই পরিচয় করিয়ে দেন, ওই পটল আমার আত্মীয়, আপনাকে ওর কথাই বলছিলাম, সুন্দর গায়, ওখানের ভীম ভট্টাচার্য কণ্ঠসুধাকরের ছাত্র। বিকট জ্বালার মতো দেহটা, কলকাতার পাঞ্জাবির পেটটা মৈনাকের মতো ঠেলে উঠেছে। হঠাৎ সিংহনাদ বের হয়, ভীম? ও তো তম্বাকু সাজত ওস্তাদের। ফর্দ খাঁ সাহেবের নৌকার ছিল, ফর্দ খাঁ সাহেবের নৌকার ছিল, আর সাক্ষাৎ চেলা হামি। হায় হায় হায়, বেটা সব গলত শিখালো তোকে। फर्दू खाएर गाना, क्या बाबूजी।
তারপরেই হুলো বেড়ালের লেজের গোঁফ জোড়াটাকে উত্তর দক্ষিণে তখন আন্দোলিত করে কুলোর মতো হাতের চেটো আসমানে তুলে দুই হুলো বেড়ালের ক্লাইম্যাক্স ঝগড়ার মুখে যেমন ম্যাও করে শব্দ ছাড়ে, তেমনি কটা আওয়াজ বের করতে ঘর শুদ্ধ সকলে যেন রসে টইটম্বুর হয়ে ফেটে পড়ে। আহা, ক্যা বাত, ক্যা বাত, লাজবাব ওস্তাদ, লাজবাব। এই হবে পটলার প্রতিপক্ষ। আমরা ঘরে এসে বসেছি, আড্ডার মানসিকতাও নেই। পটলা বলে, ও তো ভীম ওস্তাদের ডবল রে। ফটিক বলে ওঠে, না, দিব্যি ভাবছিলাম খেয়ে দিয়ে শান্তিতে দুদিন থাকবো, তাও হলো না, আবার ফিরে যেতেই হবে। পটলা বলে, কাকগুলো আবার ঠোকরাবে, গাঞ্জা হলো তাতে বুঝছি এখন প্রাণ বাঁচানো দায়। আদরে কিছুটা ভাটা পড়েছে বুঝলাম। একসঙ্গে খেতে বসেছি রাতের বেলায়। বিরাট বারান্দায় আসন পড়েছে, পিসিমাও তদারক করছেন। তপস্বী মানুষ, তাই সকলের সঙ্গে এক আসনে বসেন না। বিরাট খাগড়াই বগি থালার থাকবন্দি ঘৃতপক্ক লুচি, এক বাটি সোনামুগের সোনাবরণ ডাল, ওদিকে ভাজাভুজি, জামবাটিতে ঘনাবর্ত দুধ, সন্দেশ গোটা চারেক ইয়া সাইজের, আর একটা প্লাস্টিকের বালতিতে বোঁটা কাটা সরেশ আম ভেজানো। ওস্তাদজির জন্য মাংসও রয়েছে, তার পরিমাণ প্রায় কিলোখানেক হবে। উনি আহারে বসেই ডালের বাটিতে আঙুল ডুবিয়ে পরখ করে দেখে গলায় হুঙ্কার ছাড়লেন, ঘিউ কমতি কাহে মুখার্জি? ডালে ঘি কম হলে উনি নাকি সেবাই করতে পারেন না। এক বাটি ঘি আনা হলো। উনি সেবা পর্ব শুরু করলেন। বললেন, ওস্তাদ बोला, गाना ताना कऊ बेसब मेहनतेर काम बेटा, खाने होगा नहीं तो दम आएगा कैसे। हाँ, लुচি बोलाओ। দিস্তেদের এক লুচি, ওই জামবাটির মাল সব খালাস করে এবার দুধ, সন্দেশ, আমের বালতি নিয়ে বসেছেন। পিসিমা বলেন, তোরা খাচ্ছিস না কেন? খা। হাত পা পেটে সেঁধিয়ে গেছে ওই খাবার বহর দেখে। কোনো রকমে খেয়ে উঠলাম। আহারে, সেই তৃপ্তি শান্তি আর নেই। পিসেমশাই বলেন, কাল বিকালে তাহলে একটু আসর বসানো যাক ওস্তাদজি। রাসু ওস্তাদও ঘাড় নাড়ে, হ্যাঁ, পরশু বহরমপুরে বড়া আসর আছে, কাল ছাড়া টাইম হবে না। পটলা মিয়ে গেছে। হোঁতকা বলে, তরা শুইয়া পড়, আমি আইতেছি। জোর খাওয়া হয়ে গেল, দুটো হজমের বড়ি লাগবো, আইতেছি। পটলার ঘুম আসে না। ও বলে, কাল সকালেই চলে যাই, ওই ওস্তাদের সঙ্গে সমানে গাইতে হবে। ওরে বাবা। গদাই বলে, তবে গান গান করে পাগল হয়েছিলি কেন? হ্যাঁ, কি শিখেছিস ভীমটার কাছে? পটলা জানায়, নেভার গান গাইব, এই না কান মলছি। হোঁতকার দেখা নেই। হলঘরের ওপাশের ঘরে ওস্তাদ শয়ন করেছেন। অবাক হয়ে দেখি হোঁতকা ওই রাসু ওস্তাদের সঙ্গে রীতিমতো ভাব জমিয়ে তার তাল গাছের মতো গোদা গোদা পা দুটো টিপছে, আর পাহাড়ের মতো পড়ে আছে রাসু। হুঙ্কার ছাড়ে, জোরসে, और जोर से दबाओ बेटा, हाँ 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 हाँ, थोड़ा पानी तो पिलाओ। বংশবৎ চাকরের মতো হোঁতকা খাবার জল এনে দেয় গ্লাসে। গর্জে ওঠে রাসু, উল্লু, গ্লাস क्या होगा, সোরাই লাও। অর্থাৎ গ্লাসে নয়, পুরো কুঁজোটা তুলে বিশাল মুখগহ্বরে ঢকঢক করে এক কুঁজো জল শেষ করে শূন্য কুঁজোটা ওর হাতে ফেরত দিয়ে বলে, দাবাও। আবার দলাই মলাই শুরু হয়।
দেখে শুনে পটলা বলে, দেখছিস হোতকা কেমন মির্জাফর? ওই ওস্তাদকেই খুশি করছে। ও ছাড়বে আমাকে? আমরাও হোতকার এই বিশ্বাসঘাতকতায় অবাক হই। গদাই বলে, ওই বোধহয় গান শিখবে ওস্তাদের কাছে। পটলা গর্জায়, হ জাহান্নামে যাক, কালই আমি চলে যাব শিওর। ও চলে গেলে কোন সুবাদে আর থাকবো এখানে? এমন আম, লিচু, মাছ, দুধ ছেড়ে গ্রামেই ফিরতে হবে ওই ভীম ওস্তাদ আর গিরদা বাবুর পাল্লার মধ্যে। হোতকা ফিরে এসে বলে, শুইয়া পড়। আমরাও ওর সঙ্গে নন কোঅপারেশন করে কথাই বললাম না। কোথায় গভীর বনে হারিয়ে গেছে। বন কাঁপিয়ে গর্জন উঠছে, থরথর কাঁপছে চারিদিক। একটা বাঘ গর্জাচ্ছে আর সেই হুঙ্কারটা এবার সামনে এসে পড়েছে। চিৎকার করার চেষ্টা করি, দম বন্ধ হয়ে আসে। ধর্মড়িয়ে উঠে দেখি তখনও সকাল হয়নি, ভোর হয়েছে, আর ওই সিংহনাদ উঠছে ওদিকের ঘরে। পটলা ফটিক জেগে উঠেছে। রাসু ওস্তাদ গলা সাধছে, যেন এক পাল হুলো বেড়াল ঘরের মধ্যে দাঙ্গা বাঁধিয়েছে। মাঝে মেঘ গর্জনের শব্দ ওঠে। পটল বলে, ওই গান। হোতকা উঠে বসে ওই সিংহনাদ শুনে অবাক হয়ে বলে, হালায় এখনো চেল্লায় এত জোরে? রাসু ওস্তাদ যেন পুরুষ সিংহ। সকালে গলা সাধার পর্ব শেষ করে এবার প্রাতরাশ নিয়ে বসেছে। গরম লুচি গন্ডা 5, গোটা 8 ডিম, হাফ ডজন সন্দেশ আর 2 মগ চা। এরপর তিনি নাকি সকালে রাগ বিলাসখানি তরি শোনাবেন। এরপর বিকালে বসবে আসল গানের আসর। হোতকা গজ গজ করছে। এদিকে আমাদেরও বেরুবার পথ নেই, আটকে গেছি। পটলা একবার বাড়ি যাবার কথা বলতে পিসেমশাই অবাক হন। সে কি, গান টান হোক, এখন তো ছুটি। রাসু ওস্তাদও কাল রাত্রেই আবার ফিরে এসে এখানে কদিন থাকবে। কিছু আসল জিনিস ওর কাছ থেকে নিয়ে নে পটল। দেখলি কেমন রেওয়াজি গলা, মেঘরাগ যা গায়। পিসিমা আড়ালে বলেন, বাড়িতে তিষ্টনো দায় হয় বাবা, যা চিৎকার করে। গোয়ালে গরুগুলো ওই হাঁকারিতে ঘাবড়ে গিয়ে দুধ কমিয়ে দেয়। সেবার ওর গানের গুঁতোয় 2 ধলাই ভয়ে পালালো। আজ তো গোপীনাথকে ডাক্তারের কাছে পাঠালাম, ওর কানের পর্দা বোধহয় ফেটে গেছে, খুব বেদনা হচ্ছে। তোর পিসে মশাইকে ওর নামে কিছু বললে একেবারে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। চুপচাপ থাক, খাদা ভালো। তা নয়, এ কি গান রে বাবা, ওসব গান শিখিস নে পটল। পটল এবার ওই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে চায়, কিন্তু পথ কই। বাইরের ঘরে তখন আবার চিৎকার শুরু হয়েছে। বিকট মুখখানা শূন্যে তুলে কুকুরের কান্নার মতো তীব্র স্বরে এবার সকালের রাগিনী ধরেছে রাসু ওস্তাদ। ওরই নাম নাকি বিলাসখানি টরি। হঠাৎ রাসু ওস্তাদের বিরাট দেহটা মুচড়ে ওঠে। বার কতক মুখ বিকৃত করে চাপা যন্ত্রণাটা সামাল দিয়ে আবার পুরো দমে একটা হুঙ্কার তান ছেড়েছে। এরপর হবে বজ্রতান, বাজ পড়ার গুড়গুড় তার শব্দ। কিন্তু পেটের ভিতরটা পাক দিয়ে ওঠে। সেই তান আর শেষ করতে হলো না। মনে হয় কাণ্ডটা এখানেই ঘটে যাবে। তানপুরা ফেলে লাফ দিয়ে উঠে কানে পৈতেটা জড়াতে জড়াতে চিৎকার করে ওস্তাদ, পানি, পানি দাও। হোতকা রেডি ছিল। ওস্তাদের জন্য জল ভর্তি গাড়ুটা এগিয়ে দিতে সেটা নিয়ে বিশাল দেহ সমেত টলতে টলতে হাতির মতো দৌড়লো রাসু ওস্তাদ পায়খানার দিকে। পায়খানার দরজাটা আর ভেজানো মতো ছিল। তাড়াতাড়ি ঢুকে গিয়ে বিশাল পেটটা আটকে গেছে, ছাড়ানো আর যায় না। ওদিকে অবস্থা তখন সাংঘাতিক।
টানাটানি করতে একটা পাল্লাই ছিঁড়ে পড়ল। সেদিকে তার খেয়ালই নেই। ওস্তাদ পায়খানায় সেঁধিয়ে গেছেন। গান আসর রইল পড়ে। খাওয়া দাওয়া করার মতো অবস্থাও নেই ওস্তাদের। বিরাট দশাশই চেহারা, বার পাঁচেক ওই পায়খানায় যাতায়াত করে একেবারে ঘটোৎকচের মতো হয়ে পড়েছে। ভূষণ ডাক্তারও এসে কিসব বড়ি টড়ি দিয়ে বলেন, 2-3টে করে একত্রে খান, ডোজ একটু বেশি লাগবে। কি খেয়েছিলেন কাল? চি চি করছে রাসু ওস্তাদ। সেই বজ্রকণ্ঠ কোথায় মিলিয়ে গেছে। মিহি গলায় জানায়, কুছু জাদা তো খাইনি, মামুলি খানা। লোকজন এসে গেছে। গানের আসর বসাবার মতো অবস্থা নেই। ওস্তাদ ঝিমিয়ে নেতিয়ে পড়েছে একেবারে। সকলে তার কুশল সংবাদ নিয়েই ব্যস্ত। ওদের ভাবনার সময় পিসে মশাইও ঘাবড়ে গেছেন। গান আর হলো না। আমরা সকলে প্রাণপণে ওস্তাদজির সেবা করে চলেছি। হোঁতকা গোড় দাবাচ্ছে, পটলা পাখা নিয়ে জোর জোর হাওয়া করছে। আমিও ওই ভলেন্টিয়ার বাহিনীতে যোগ দিয়ে রাসু ওস্তাদের গুণমুগ্ধদের ভিড় সামলাচ্ছি। রাসু মুখুজ্জের ভালো নাম রসময় মুখোপাধ্যায়। আগে পশ্চিমে থেকেছে বহুকাল। কুস্তি লড়েছে সর্বাঙ্গে মাটি মেখে, আর ছোলা বাদাম খেয়ে গলার স্বর নিয়েও কুস্তি করেছে। মুখে হিন্দি বুলি ছোটে, কিন্তু একদিনের পটকানিতেই এখন চি চি করছে, ওরে আর বাঁচবো না রে, ওরে বাবা। খাঁটি দেশজ মাতৃভাষা বের হচ্ছে তার মুখ থেকে। বৈকালের দিকে একটু সামলাতে পারে, তবে খুবই দুর্বল। এমন সময় মহিনের সঙ্গে আলখাল্লাধারী বাঁকা পাকানো লাঠি হাতে লোকটাকে ঢুকতে দেখে চাইলাম। এক মুখ দাড়ি, সাদা পাকা দাড়িগুলো যা ওর চেহারায় একটা সৌম্য ভাব এনেছে। গলায় ফটিকের মালা। সকলেই ওর দিকে চাইল। মহিন বলে, হাজিপুরের পীর বাবা মহাপুরুষ এদিকে এসেছিলেন, নিয়ে এলাম। এর জল পড়ায় নাকি সব রোগ সেরে যায়। পীর বাবা চারিদিকে চেয়ে দেখছেন। রাসু ওস্তাদ চি চি করে, সুস্থ করে দাও বাবা, কাল সদরে মস্ত আসর, গাইতে পারলে দক্ষিণা কিছু মিলবে, নাম যশও হবে। পীর বাবা হুঙ্কার ছাড়েন, জিন পীর, হুমদো মামদোর নজর পড়েছে তোর উপর। চমকে ওঠে রাসু। হুমদো মামদোর নজর পড়লে আর যে বাঁচবো না বাবা, কি হবে? পীর বাবা বলেন, মত ঘাবড়াও বেটা, আজ রাতটা একটু হুঁশিয়ার থাকবি। খবরদার ওদের চটাস নে, তোর ওপর ওদের খুব রাগ। আমি গন্ডি কেটে দিলাম, জল পড়া দিচ্ছি, মাথায় দিয়ে খেয়ে নিবি, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ওরা বহুত খারাপ আছে, তবে আমি আছি, ভয় নাই। রাসু ওস্তাদ মিইয়ে গেছে ভিজে পাঁপড়ের মতো। আর হাঁক ডাক নেই। পীর বাবা চলে গেলেন মন্তর টন্তর পড়ে। আর মহিন এক ঘটি জল এনেছিল, সেটাও পড়ে দিয়ে গেলেন। সকলেই ওর দিকে চাইল। রাসু ওস্তাদ জল পড়া মুখে দিয়ে মুখটা বিকৃত করে বলে, এত গন্ধ ঝাঁঝ কিসের রে? মহিন বলে ওঠে, মন্তরের তেজ ওস্তাদজি, তাই জলও অমনি ঝাঁঝালো হয়ে উঠেছে। গায়ে জল ছিটিয়ে দিতে একটা বোটকা গন্ধ ওঠে। রাসু ওস্তাদ বলে, আজ রাতটা তোরা এখানেই থাক বাবা, শুনলি তো পীর বাবার কথা? মামদো হুমদো ওরা সব পারে। হোঁতকা বলে, আমরা তো আছি ওস্তাদজি, ঘাবড়ান কেন?
মামদো হুমদর কাত করি দেবানে? আপনি আমাগর মাথার মনি, আপনার ক্ষতি করতে দিমু না, হক্কলে তৈরি থাকস, বুঝলি? আমরা ভলেন্টিয়ার বাহিনীও তৈরি। পিসেমশাই বলেন, ওসব পীর বাবা ফির বাবার কথা ছাড়ুন ওস্তাদজি, এই তো সুস্থ হয়ে উঠেছেন। হঠাৎ পেটটা খারাপ হয়েছিল, ওষুধপত্র খেতে ঠিক হয়ে গেছে, তাহলে রাতে একটু বাড়লি। রাসু গর্জে ওঠে, ও সব খাই না, ক্ষুধাও পেয়েছে, চিরা দই ইত্যাদি খাবো। অবশ্য ওর খাওয়ার ব্যাপারে খ্যাতি আছে। পিসিমাও অবাক হন, সারাদিন এমন হলো, আবার এক গামলা চিড়ে এক হাঁড়ি দই খাবে, ফের রাতে যদি কিছু হয়? কিন্তু রাসুই বলে ওঠে, কুছ হবে না আমার, ওর চেয়ে বেশি খেয়েছিলাম সেদিন, বহুত জোর ক্ষুধা লেগেছে, আনুন, ল্যাংড়া আম ভি দেবেন। ঝেড়ে ঝুড়ে উঠে বসে ফুল ফর্মে আবার ওই এক গামলা ফলার মেখে কপা কপ গিলছে। আমরাও ঘাবড়ে গেছি। মহিন ইতিমধ্যে আমাদের দলে মিশে গেছে। মহিন বলে, কিচ্ছু হয়নি ওর। হোঁতকা চুপ করে থাকে। পটলা বলে, ও কাল গান গেয়ে ফিরে এসে আবার এখানেই থাকবে, এমন জুতে খ্যাট ছেড়ে যাবে? আবার যদি গাইতে হয় আমাকে, কালই চলে যাই, কি বল? পটলা ওকে ঝেড়ে পুড়ে উঠে ওইভাবে বসে খেতে দেখে ঘাবড়ে গেছে। গদাই ধমকে ওঠে, বেচারি খাচ্ছে আর তোরা নজর দিচ্ছিস, খাক খাক। রাত্রি নেমেছে। রাসু ওস্তাদ আহার সমাধা করে এবার তামাক টানছে। পিসেমশাইও খুশি, যা হোক সেরে উঠেছে ওস্তাদজি, তার ভাবনা গেছে। পিসেমশাই বলেন, তাহলে সদর থেকে কাল রাতের ট্রেনেই ফিরছেন? কদিন এখানে থেকে সুস্থ হয়ে যাবেন। পটল, উনি ফিরে এলেই আসর বসানো যাবে। আমি বাইরের 2-4 জনকে খবর দিচ্ছি। অর্থাৎ একবার ফাঁড়া কাটলেও রক্ষে নেই, আবার চক্রান্ত শুরু হচ্ছে। পটলা জবাব দিল না, মিনমিন করে। রাসু ওস্তাদ বলে ওঠে, হ্যাঁ তাই হবে, ভীম বেটা क्या सिखाया देखेंगे, पूरा साल लगाने का तमीज नहीं, उस्ताद बन गया। जैसन गुरु तैसन चेलाई होबे मुखार्जी बाबू। আবার সুস্থ হয়ে উঠেই লম্বা লম্বা বাত শুরু করেছে। হোঁতকা ওর পা টিপছিল। অন্য পা দিয়ে যেন একটা লাথি মেরে ছিটকে ফেলে দেবার মতো ভঙ্গিতে গর্জন করে রাসু ওস্তাদ, জোর সে দাবাও উল্লু কাহিকা। রাত হয়ে গেছে। পিসেমশাইও পীর বাবার কথাটা শুনেছেন, তাই বলেন, ওরাও হল ঘরে এদিকেই শোবে আজ, একটু সজাগ থাকবেন ওস্তাদজি। রাসুরও মনে পড়ে পীর বাবার কথা। মামদো হুমদোগুলো বেজায় পাজি, তাই একটু ঘাবড়ে গেলেও বলে সে, ফালতু বাত নিয়ে ঘাবড়ে যাবেন না, বলছেন বাছারা শোবে ওখানে, ঠিক আছে। ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। জানলা দিয়ে লম্বা একটা হাত মতো ঢুকেছে ঘরের মধ্যে, নড়ছে লগার মতো হাতটা ঘরের মেঝেতে। বিরাট দেহ নিয়ে রাসু ওস্তাদ ছোটখাটো রোলারের মতো গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করছে, ওরে বাবারে, ওরে! কে যেন হাঁড়ির মধ্য থেকে বের করা গম্ভীর খোনা খোনা স্বরে শাসায়, তোর গানের চোটে সামনের তেঁতুল গাছের বাসা ছেড়ে পালাতে হয়েছে, তাই গলা টিপে শেষ করব আজ। খটখট শব্দ ওঠে, যেন হাড় কঙ্কালের দুটো হাত ওকে ধরার চেষ্টা করছে। একটা ঝনঝন গোঁ গোঁ শব্দ ওঠে। রাসু ওস্তাদ বলে, আর এখানে গান গাইব না, ওস্তাদের দিব্যি, মা কালীর দিব্যি।
ভূত প্রেত কিনা, তাই ঠাকুর দেবতার নাম শুনে গর্জে ওঠে। শোঁ শোঁ ঝড় বইছে। বিচিত্র কাণ্ড দেখে খাটের তলায় ঢুকে ঠকঠক করে কাঁপছি। ওদিকে রাসুর বিশাল দেহটা গড়াগড়ি খেতে খেতে একটা অস্ফুট আর্তনাদ করে একেবারে থেমে গেল। পিসেমশাই ওদিক থেকে গবু চাকর মহিনও এসে পড়েছে হ্যারিকেন নিয়ে। ওদের দেখে খাটের তলাকার নিরাপদ আশ্রয় থেকে বের হলাম। পিসেমশাই বলেন, জলান, পাখা কর, মুখে চোখে জল দে ওস্তাদের। কোনো রকমে একটু সুস্থ হতেই রাসু ওস্তাদ চোখ দুটো ছানা বড়ার মতো করে এদিক ওদিক চেয়ে বলে, বাঁচান মুখার্জি বাবু, একসাথে মামদো হুমদো সব এসেছিল। ইয়া লম্বা হাত, হাড়ের মতো শক্ত, বলে কিনা গলা টিপে শেষ করে দেবে। পাকড়ে ছিল প্রায়। মা কালী রক্ষা করেছেন। এখানে আর থাকবো না বাবুজি। বলেছে আবার দেখলে এবার জান সে খতম করে দেবে। ওফ বাবা, পানি পানি, থোড়া পানি। এক ঘটি জল নিয়ে কোঁত করে গিলে বিকট একটা দীর্ঘশ্বাস ফেলে বসল। মহিন পীর বাবার জল পড়া ছিটিয়ে দেয় সর্বাঙ্গে। এবার জামা কাপড়ও ভিজে গেছে সেই পুণ্য জলে। ঝাঁঝালো তীব্র গন্ধ ওঠে। রাসু ওস্তাদ রাতটা জেগেই বসে থাকে। ভয়ে যেন কাঁপছে সে। আমরাও ঠায় বসে আছি ওকে পাহারা দিয়ে, যাতে আর মামদো হুমদো না আসে। ভোরেই ফার্স্ট ট্রেন। রাসু ওস্তাদ বলে, এই ট্রেনেই চলে যাব মুখার্জি বাবু। মামদো হুমদোর সেই তর্জন গর্জনটা মনে পড়তে ভয়ে সিঁটিয়ে যায় লোকটা। মহিন, ওদের চাকর গবু আর আমরা কজন মিলে ঘিরে নিয়ে চলেছি ওস্তাদকে স্টেশনের দিকে। তখনও ঠিক ফর্সা হয়নি। পাখিরা কলরব করছে। এদিকে ওদিকে সাবধানী দৃষ্টি মেলে চলেছে রাসু ওস্তাদ, যেন মামদো হুমদোরা তাক পেলেই তার ঘাড়খানি মটকাবে। এবার ট্রেনে উঠে রাসু ওস্তাদ এবার দম ফেলে। এ যাত্রা যেন প্রাণে বেঁচে গেল সে। এমন সময় বাড়ি ফিরে আসছি। এবার হোঁতকা বলে, পটলা, জুত করে চা খাওয়া। তোর জন্যে যা করছি, ফ্রেন্ডের জন্য তা কেউ করেনি কইলাম। হ্যাঁ। ওর দিকে চাইলাম। কেন রে, কি এমন রাজকার্য করলি? হোঁতকা জবাব দিল না, মিটি মিটি হাসছে। পকেট থেকে কাগজের মোড়কটা বের করে বলে, এটা কি কদিন? হ্যাঁ ক। সাদা পাউডারটার দিকে চেয়ে থাকি। হোঁতকা বলে ওঠে, ম্যাক্সাল জোলাপ কয়ে রে। এই রাতে ওস্তাদের জলের কুঁজায় এক খামচা ফেলি দিছি। পরদিন দেখলি খেলখান, 6-7 বার পায়খানায় সেই বাছাধন কাত। তবু সাঁঝবেলায় খাতি দেখি মতলবটা করলাম কি রে মহিন? মহিনের দিকে চাইলাম। সেও ওস্তাদের গানের গুঁতোয় অস্থির হয়ে উঠেছিল। তাই ওই পীর বাবা সাজিয়ে এনেছিল তাদের ক্লাবের মদন দাকে। হুমদো মামদোর বুদ্ধিটা ওরই। আর রাতের বেলায় বাকি কাজটা সেরেছিল গদাই আর হোঁতকা। হুমদো মামদোর ভূমিকা দুটো তারা দুজন সুন্দর অভিনয় করেছে বাঁশের হাত তৈরি করে। হোঁতকা বলে, পিসে মশাইরে কোষ না কিছু। অবশ্য ব্যাপারটা পিসিমা কিছু শুনেছেন, অনুমানও করেছেন। তাই বাড়ি ঢুকতে মহিনকে বলেন, ঘটিতে কি ছিল? জল পড়া না অন্য কিছু? যা বোটকা বিস্ত্রী গন্ধ, ওই খাওয়ালি ওস্তাদকে? হোঁতকা বলে ওঠে, গারলের পেচ্ছাপ পিসিমা। জ্বর টর হলে কবরেজ মশাই খেতে দেন, ভালো জিনিস। পিসিমা অবাক হয়ে চাইলেন, সে কি রে, তাহলে মামদো হুমদো এসব? মহিন বলে, ওসব কথা থাক মা,
ওই গাঁক গাঁক আওয়াজে পাড়া শুদ্ধ লোক সব ক্ষেপে উঠেছিল। পড়াশোনাও করার জো ছিল না, তাই এদের নিয়ে ওস্তাদকে একটু টোটকা দাওয়াই দিলাম। এখন খিদে লেগেছে, খেতে টেতে দাও তো। কাল থেকে যা ধকল চলছে, খেতে বসেছি। হোঁতকা বলে, দিন কতক জুত করি খাইয়া ল পটলা, লাইন ক্লিয়ার কইরা দিছি তোর, হ্যাঁ অল ক্লিয়ার। কদিন পর আবার নিশ্চিন্ত মনে এবার খেতে বসেছি। পিসিমাদের গ্রামটা সত্যিই মনোরম, খাবার দাবার মেলে, ঝামেলা নেই। ভীম ওস্তাদ গির্দাবাবুরা কেউ নেই এখানে। মা এখানের কাকগুলো বেশ ভদ্র। পটলাও নিরাপদে মাথা উঁচু করে এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাবছি 2-4 দিন থেকেই যাব এখানে।